জাকাত বিষয়ে প্রথমেই আমাদের যে কথাটা বুঝতে হবে, একেবারে মৌলিক একটা কথা, সব ধরনের সম্পদের উপর জাকাত আসে না। সব ধরনের সম্পদের উপর জাকাত আসে না, সীমিত কয়েকটা ক্যাটাগরির সম্পদের উপর জাকাত আসে। এই জন্য আমরা জাকাতের যে হিসাবটা করব, এই সীমিত কয়েকটা ক্যাটাগরির ভেতরে থেকেই আমরা সেই হিসাবটা করব। জাকাত মূলত আসে হলো 5 প্রকার সম্পদের উপর। আমাদের যুগের মানুষ বুঝতে সুবিধা হয় মতো করে বলবো যে 5 প্রকারের সম্পদের উপর জাকাত আসে। এই 5 প্রকারের বাইরে যদি অনেক দামি সম্পদও থাকে, সেটা জাকাতের হিসাবে আসবে না। 5 প্রকার কি কি? 5 প্রকারের 1 নাম্বার হচ্ছে স্বর্ণ। স্বর্ণটা যে কোনো আকৃতিতে থাকুক, যে কোনো আকৃতি বললাম এই জন্যই, স্বর্ণ অনেক সময় দেখা যায় অলংকারের আকৃতিতে আছে, অলংকার হিসাবে আছে, অথবা সেটা বার হিসাবে আছে। তো আবার যে কোনো উদ্দেশ্যে থাকুক, যে কোনো উদ্দেশ্য বলতে কেউ ব্যবহারের উদ্দেশ্যে রেখেছে, ব্যবহারে রাখছে। আবার কেউ হতে পারে যেটা কিনে রেখে দিছে, একটা সম্পদ হিসেবে রেখে দিয়েছে, পরবর্তীতে হয়তো বিক্রি করে দেবে অথবা নিজের সন্তানদেরকে দেবে। যে কোনো উদ্দেশ্য হতে পারে, ব্যবহারে নাই, অন্য কোনো উদ্দেশ্যে আছে। তো স্বর্ণটা জাকাতযোগ্য মাল প্রথমে। এটা যে কোনো আকৃতিতে থাকুক এবং যে কোনো উদ্দেশ্যে রাখা হোক। আর 2 নাম্বার আসবে হলো রূপা। রূপার ক্ষেত্রেও একই কথা। রূপা আমাদের সাধারণত মানুষ কম রাখে, তারপরেও রূপাটা জাকাতযোগ্য সম্পদ। এটা যে কোনো আকৃতিতে থাকুক এবং যে কোনো উদ্দেশ্যে রাখা হোক। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্যাশ টাকা। আমি এটা পরে দেখাচ্ছি এখানে বিস্তারিত। টাকা, আমরা যেটাকে টাকা বলি বা মুদ্রা বলি, সেটা আমাদের দেশীয় টাকা হোক অথবা বিদেশি কোনো মুদ্রা হোক। টাকা, এই আমার মালিকানা টাকা, এই কথাটা অনেক ব্যাপক। আমার মালিকানা টাকা, যে টাকার মালিক আমি এই মুহূর্তে, সেটা আমার হাতে থাকুক বা না থাকুক, যে টাকার মালিক আমি, এটা এখন এই মুহূর্তে আমার হাতে আছে অথবা নেই, কোথাও আছে, কোথাও রেখেছি, আসবে পরে আমার কাছে, যে কোনো সময় আমি সেটা ব্যবহারে নিয়ে আসতে পারবো, সেই টাকাটা জাকাতযোগ্য। এটা জাকাতের হিসাবের মধ্যে আসবে এবং এর মধ্যে অনেক ব্যাখ্যা আসবে, আমরা এখানে দেখবো ইনশাল্লাহ পরে। আর 4 নাম্বার হলো জাকাত, 4 নাম্বার হলো আপনার ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য, সেটা কাঁচা মাল হোক অথবা উৎপাদিত পণ্য বা মাল হোক। ব্যবসার মাল বলতে বা ব্যবসার পণ্য বলতে যেটাকে বোঝায়, সেটা জাকাতযোগ্য। ব্যবসার যে মেশিনারিজ আছে, ব্যবসার যে উপকরণ আছে, আসবাবপত্র আছে, হ্যাঁ, দোকানপাট ইত্যাদি আছে, এগুলো না। ব্যবসার যেগুলো পণ্য, সেগুলো আসবে জাকাত হিসাবের মধ্যে। এই 4টা হলো স্বর্ণ, রূপা, টাকা, তারপরে হলো ব্যবসার পণ্য। আর 5 নাম্বার আর একটা আছে, সেটাকে আমরা বলতে পারি গবাদি পশু। আরবিতে কিতাবের ভাষায় যেটাকে সাইমা, বহুবচনে সাওয়াইম বলা হয়। সেটা বিশেষ ধরনের পশু, যেটা মাঠে চড়ে নিজেরা নিজেদের মতো করে তাদের খাবার খেয়ে নেয়। এদের খাবারের পেছনে টাকা খরচ করতে হয় না বছরের অধিক সময়। তো এরকম নির্দিষ্ট শর্তের কিছু গবাদি পশু। তো এই ধরনের গবাদি পশু বর্তমানে আমাদের সমাজে বা আমাদের সমাজের মানুষের কাছে বলতে গেলে নাই। এই জন্য ওটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। তাহলে আলোচনা করব মোটামুটি কয় প্রকার মাল নিয়ে? 4 প্রকারের মাল নিয়ে। এই 4 প্রকারের মাল পুরুষের মালিকানায় থাকুক, নারীর মালিকানা থাকুক, এখানে মালিকানার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমাদের মুসলিম সমাজেও একটা গ্যাপ আছে, একটা দুর্বলতা আছে, অনেক সময় মালিকানা স্পষ্ট করা হয় না। যেমন একটা ঘরে অনেক কিছুই থাকে, কোনটার মালিক স্বামী কোনটার মালিক স্ত্রী, এটা অনেক সময় কি করা হয় না, নির্দিষ্ট করা হয় না। কোনটার মালিক বাবা কোনটার মালিক সন্তান, অনেক সময় নির্দিষ্ট করা হয় না। দেখা যায় মালিকানা একজনের, ব্যবহারে আছে আর একজনের, উনি ওনার মতো করে সেখানে তাসরুফ করেন। তো এটা কিন্তু জাকাতের হিসাবের মধ্যে এসে বিশেষ করে ঝামেলা তৈরি করবে, আর এক জায়গায় ঝামেলা তৈরি করে। যে কোনো সময় যে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হইতে পারে। এখন যিনি বিদায় হয়েছেন তার রেখে যাওয়া সমস্ত সম্পদ মিরাজ হিসেবে বন্টন হবে। এখানে মালিকানার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তো এই জন্য প্রত্যেকটা পরিবারে এই জিনিসটা পরিষ্কার থাকার দরকার, কার মালিকানায় কোনটা আছে, স্ত্রীর মালিকানায় কি কি আছে, স্বামীর মালিকানায় কি কি আছে, সন্তানের মালিকানায় কি কি আছে, বাবার মালিকানায় কি কি আছে। এটা বড় জরুরি জিনিস। যে মালিক তার উপরেই বিধানটা আসবে, জাকাত পরিমাণ সম্পদ তার কাছে থাকলে তার উপর জাকাত আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে আমরা একটা দেব, এখানে একটা ফরম্যাট বলতে পারি, এটা পরবর্তীতে আমরা আমাদের গ্রুপে এটাকে পিডিএফ করে আমি দিয়ে দেব।
কেউ প্রিন্ট আউট করে এটাতে হিসাব করাটা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এখন হিসাবের দিকে যাই। প্রথমে বলছিলাম জাকাতে 4 প্রকারের মাল আমাদের সমাজের মানুষের কাছে সাধারণত 4 প্রকারের মালই থাকে। এই 4 প্রকারের মাল জাকাতের হিসাবে আসবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে স্বর্ণ। ব্যবহৃত অলংকার হোক কিংবা ব্যবসার পণ্য, অলংকার, বার বা গিনি কয়েন যে আকারেই থাকুক সব প্রকারের স্বর্ণ হিসাবযোগ্য। এখন এখানে এই কয়েকটা ঘর বানানো হয়েছে। একটা হলো আপনার হিসাবটা যেন সঠিক হয় এবং নির্ভুল হিসাব হয়। তো এই জন্য এই কাজগুলো করতে পারলে খুব ভালো হয়। এক হলো আপনার কাছে কতটুকু স্বর্ণ আছে সেটা লিখে ফেলা। তারপরে বর্তমান বিক্রয় মূল্য, বর্তমান বিক্রয় মূল্য বাজারে একটা রেট থাকে, এটা একটা হলো খরিদের রেট আর একটা হলো বিক্রয়ের রেট। তো সাধারণত স্বর্ণ রূপার রেট যেটা যে নির্ধারণ করে সেটাকে আমরা বাজস নামে চিনি না। তো ওরা যে রেটটা দেয় ওখান থেকে 17% মাইনাস করলে বিক্রয় মূল্যটা এসে যাবে এবং সেটা সতর্কতামূলক। তো আমরা এখানে আমার কাছে কতটুকু স্বর্ণ আছে সেটা লিখবো, তারপরে বর্তমান বিক্রয় মূল্য কত হতে পারে এই স্বর্ণটা সেটা লিখবো, তারপরে এর টাকাটা কত হয়। হ্যাঁ, এখন যদি কারো কাছে 5 ভরি স্বর্ণ থাকে আর বিক্রয় মূল্য যদি হয় কথার কথা 1,05,000 করে, কথার কথা 1,05,000 টাকা করে, তাহলে 1,05,000 ইন্টু 5 এই টাকাটা এখানে লিখতে হবে। কথার কথা 5,25,000 এখানে লিখতে হবে। তো এই 5,25,000 হয়ে গেল। তো এইভাবে করে সামনে যেতে হবে। এখানে আমি সব লিখে লিখে দেখাতে পারবো না, একটু সিস্টেমের সমস্যা হয়। তো এরপরে মনে করেন রূপা। তো রূপা এখন কারো কাছে থাকতে পারে, পুরুষ হলে রূপা নাও থাকতে পারে, নাই খালি থাকবে, আছে লেখা হবে, নাই খালি থাকবে। তো রূপা মহিলাদের অনেক সময় থাকে, তাদের অনেক সময় দেখা যায় অনেকের নুপুর থাকে, অথবা অনেকেই দেখা যায় ওই যে পায়ের আঙ্গুলে তো অনেক সময় রূপার আংটি ব্যবহার করে, যদি থাকে আর কি। তো এখানে কতটুকুন আছে, দাম কত লিখবে। আচ্ছা, তারপরে হলো টাকা। টাকার ক্ষেত্রে অনেক কথা, যেমন 1 নাম্বার হলো নগদ টাকা। নগদ টাকার ব্যাপারটা তো বুঝি, আমার কাছে কত টাকা আছে এটা আমি একটু দেখবো। তারপরে হলো কারো কাছে গচ্ছিত আমানত, আমি কারো কাছে টাকা রেখেছি, জমা রেখেছি, এটা যদি থাকে লিখবো। অন্যের কাছে পাওনা টাকা, অন্যের কাছে পাওনা টাকা, এটার মধ্যে একটু ব্যাখ্যা আছে, সেটা হলো যা পাওয়া নিশ্চিত বা পাওয়ার আশা আছে। তো আমরা অনেক সময় অনেককে ঋণ দিই, তো অনেক সময় হয় এরকম যে কাছের মানুষকে ঋণ দেওয়া হয়েছে, কোনো আত্মীয়কে ঋণ দেওয়া হয়েছে, একটু গরিব বা অসহায় টাইপের লোক, বলার সময় বলেছে যে হাওলাত দেন, ঋণ দেন, তো আমিও দিয়েছি, কিন্তু আমিও চাইতে পারি না আর উনিও বছরের পর বছর দিচ্ছেন না। তো অনেক ক্ষেত্রে সম্ভাবনা হয় এমন যে দিবেনই না, ব্যাপারটা এরকম মনে হয়। তাহলে ওই টাকাটার হিসাব করতে হবে না। এখানে হলো যা পাওয়ার নিশ্চিত বা পাওয়ার কি আছে, আশা আছে। আর একটা হলো না, ওই লোক ঋণ শোধ করবেন, এখন পারতেছেন না, 5 বছর পরে হলেও শোধ করবেন, 10 বছর পরে হলেও শোধ করবেন। তাহলে এই ধরনের ঋণ আমার কাছে, আমার টাকা তো অন্যের কাছে পাও না, যা আছে সেটা আমি লিখবো। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এই টাকাগুলোর জাকাত এই বছরই আদায় করা আপনার জন্য আবশ্যক না। এখানে একটা সুযোগ আছে, সেটা হলো টাকাটা যেহেতু আসেনি, আমি এই বছর জাকাত দিব না। যদি 26 সালে আসে 26 সালে দেব, যদি 27 সালে আসে 27 সালে দেব, আর যদি 28 সালে আসে 28 সালে দেবো। একটা কথা আছে, আমি যখন আসে তখন দিতে পারি, কিন্তু যখন আসবে পিছনের গুলো সহ দিতে হবে। 25-এরটাও দিতে হবে, 26-এরটাও দিতে হবে, 27-এরটাও দিতে হবে, 28 তো রানিং বছর হিসেবে দিতে হবে। তো এই জন্য অনেকেই এই ধরনের ঋণের ক্ষেত্রে সহজ করে ফেলে আর কি, যে প্রত্যেক বছর আদায় করে দেয়, তাহলে ঋণের ওই আলাদা হিসাব থাকলো না আর কি। তারপরে হলো সিকিউরিটি মানি। সিকিউরিটি মানি আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাডভান্স নেই। তো এটা আবার 2 রকম হয়, যা সম্পূর্ণ ফেরতযোগ্য, অ্যাডভান্স হিসাবে প্রদত্ত, অফেরতযোগ্য অগ্রিম ভাড়া নয়। যেমন কথার কথা বাড়িওয়ালাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে অ্যাডভান্স একটা নেওয়া হয়। তো এই ক্ষেত্রে 2 রকম হতে পারে। এক হলো যে শেষে উনি যখন বাড়ি এই বাড়িতে আর থাকবেন না, তখন এই টাকাটা শেষের দিকে বাড়ি ভাড়া হিসেবে কেটে রাখা হবে। তাহলে এইটা এখানে আসবে না, এটা ওই ক্যাশের মধ্যে চলে যাবে, যখন ছিল ছিল, নাই নেই।
আর এখানে যেটা বলা হয়েছে সেটা হলো আপনি কোথাও অ্যাডভান্স দিয়েছেন, সেটা আপনি ফেরত পাবেন। আপনি দিয়েছেন, ওটা কর্তন হবে না, অগ্রিম ভাড়া হিসাবে বা কোনো হিসাবে কর্তন হবে না। যেটা আপনি দিয়েছেন সেটা আপনি পাবেন, সিকিউরিটি মানি হিসাবে দিয়েছেন, সিকিউরিটি মানি হিসেবে একসময় আপনি পেয়ে যাবেন। তাহলে ওই আগের সূত্রটা মনে রাখলে হবে যে এই টাকার মালিক আপনি, এই মুহূর্তে আপনার কাছে না থাকলেও এই টাকা আপনার কাছে একসময় কি করবে, ফেরত আসবে। তারপরে হলো বৈদেশিক মুদ্রা। কারো কাছে ডলার আছে, রিয়াল আছে, অথবা অন্য যে কোনো দেশের কি আছে, মুদ্রা আছে, হতে পারে সেখানে 50,000 অথবা 1 লাখ টাকা সমমূল্যের কি আছে, বৈদেশিক মুদ্রা আছে। তাহলে এখানে আমাদের দেশের টাকায় সেটা কত হয়, বর্তমান এক্সচেঞ্জ রেট যেটা, সেই টাকাটা এখানে লিখে দেওয়া হবে। তারপরে হলো ব্যাংকে আমরা বিভিন্ন রকমের অর্থ রাখি, টাকা রাখি, বিভিন্ন হিসাবে রাখি। তো এখানে আমার টাকা এবার যে ধরনের হিসাবে রাখি, যেমন কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, ডিপিএস, এফডিআর ইত্যাদি যাবতীয় অ্যাকাউন্টে জমা অর্থ। তো এই টাকাগুলো কিন্তু আমার, এবং একসময় আমার কাছে ফিরে আসবে। তো এই জন্য এগুলো হিসাবের মধ্যে আসবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, নিজের জমাকৃত ব্যালেন্স যেটা, সেটাই এখানে লিখতে হবে। অতিরিক্ত ইন্টারেস্ট পুরোটাই সাদাকা করা জরুরি। এটার অর্থ হচ্ছে আপনি যত টাকা রেখেছেন সেটা আপনার টাকা, আর ব্যাংক যেটাকে ইন্টারেস্ট হিসেবে আপনাকে দেবে এটা কিন্তু আপনার টাকা না। হারাম টাকার মালিক ব্যক্তি হয় না। এই জন্য শরীয়তের বিধান হলো হারাম টাকা সদকা করে দিতে হয়। তো এইখানে আমি যেটা লিখবো, অঙ্কটা লিখবো, সেটা কোনটা, আমার জমাকৃত টাকা যেটা, সেটাই লিখবো, শুধু অতিরিক্তটা না। তারপরে হলো অনেক সময় বিশেষ কিছু অ্যাকাউন্ট মানুষ করে থাকে, যেমন হজ করবেন, 5 বছর পরে বা 10 বছর পরে হজ করবেন, অল্প অল্প করে জমা করেন, এই ধরনের একটা অ্যাকাউন্ট। সন্তানাদের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা জমা করতেছে। এই টাকাগুলো যে উদ্দেশ্যে জমা করুক, টাকার মালিক তো ব্যক্তি, যে জমা করতেছে সে কি, মালিক। এবং যে কোনো সময় সেই টাকা উঠিয়ে যে কোনো কাজে ব্যবহার করার এখতিয়ার ওনার আছে, যদি ওনার একটা ভালো নিয়ত আছে, সেটা ভিন্ন জিনিস। তো এখানেও নিজের জমাকৃত ব্যালেন্স যেটা আছে সেটা লিখতে হবে। এগুলোর মধ্যে যেটা আছে লেখা হবে, যেটা নাই লেখার দরকার নেই, খালি থাকবে জায়গাটা। তারপরে হলো স্যালারি অ্যাকাউন্ট। তো স্যালারি অ্যাকাউন্ট এটার মধ্যে হলো যে যারা বিশেষ করে বিভিন্ন পর্যায়ে চাকরি বাকরি করে, তাদের অনেকেরই স্যালারিটা অনেক সময় দেখা যায় সরাসরি ব্যাংকের মাধ্যমে আসে। তো দেখা যায় একটা ভালো অ্যামাউন্ট যদি হয়, তো সেখান থেকে প্রতি মাসে খরচের জন্য একটা টাকা উঠিয়ে নেয়, আর বাকিটা থেকে যায়। তো যেটা বাকি থেকে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে জমা হয়ে একটা পরিমাণ দাঁড়াবে, লিখতে হবে। সাধারণ মাসিক খরচের অতিরিক্ত জমা থাকলে সে টাকা, যেটা অতিরিক্ত আছে, যেটা খরচের মধ্যে চলে আসতেছে, এটা আর লিখতে হবে না। তারপরে হলো ব্যাংক গ্যারান্টি মানি। তো এটা আসলে যারা বিভিন্ন পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে থাকে, বিভিন্ন বড় বড় কাজ করে থাকে, তাদের এই ধরনের একটা ব্যাপার আসে, ব্যাংক গ্যারান্টি মানি, এটা আমরা বুঝি। হ্যাঁ, তো এটাও যেহেতু ব্যাংকে আখের তো যে শিরোনামেই হোক, আমার টাকাটা আমি জমা রেখেছি, তাহলে এই টাকার মালিক কে, আমি। বাস এটাও এখানে লিখতে হবে। তারপরে হলো বীমার জমাকৃত প্রিমিয়াম। অনেকেই অনেক রকম বীমা করে, তো সেইখানে নিজে যে টাকাটা জমা করে বিভিন্ন সময়ে ধাপে ধাপে জমা করেছে, সেখানেও একই কথা, ব্যাংকের মতোই নিজের যতটুকু জমা করেছে ওটা লিখতে হবে। অতিরিক্ত যতটুকুন ওই বীমা কোম্পানি দিবে, সেটা পুরোটাই যেহেতু মানে সুদ, ওই জন্য ওটা সৎকার করা জরুরি। এরপরে আরো কিছু আমাদের অর্থের আছে, সোর্স থাকে, যেমন অনেকেই বন্ড ক্রয় করে থাকে, খরিদ করে থাকে, ট্রেজারি বিল আছে, সঞ্চয়পত্র আছে। তো এগুলোতেও আমার কিছু টাকা আছে। তো সেগুলো যদি থাকে, না থাকলে নাই, এরকম কারো কাছে যদি কারো যদি থাকে, তার বন্ড খরিদ করা আছে, ট্রেজারি বিল আছে, তার সঞ্চয়পত্র আছে, তাহলে এইখানেও এই খরিদ করতে গিয়ে যে টাকাটা দিয়েছিল ওই টাকাটার মালিক সে, এটা সে এখানে লিখবে। আর ওই প্রতিষ্ঠান তাকে যা দেবে ওটা লিখতে হবে না, ওটা ওই, কারণ এগুলো আমাদের দেশে হালাল তরিকায় সাধারণত হয় না। তো ওই জন্য ওই টাকাটা যদি কখনো দেয়, সেটা সদকা করে দিতে হবে, ওটা জাকাত যোগ্য না। তারপরে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা বোঝার জন্য একটু সহজ করে দিই। প্রভিডেন্ট ফান্ড নর্মালি 2 রকম। একটা প্রভিডেন্ট ফান্ড আছে হলো বাধ্যতামূলক, যে ওখানে আমার কোনো এখতিয়ার নাই, আমার স্যালারি থেকে প্রতি মাসে এত পার্সেন্ট কর্তন করে রাখবে, এখানে আমার সম্মতি নিবে না, আমি হ্যাঁ বললেও রাখবে, না বললেও রাখবে। তো এই প্রভিডেন্ট ফান্ডের বিধান একটা। আর একটা হলো ঐচ্ছিক, এখতিয়ার দেওয়া আছে, যে আমি যদি
বলি যে আমি সম্মত আছি, তাহলে প্রভিডেন্ট ফান্ডে আমার টাকা অ্যাড হতে থাকবে, কেটে কেটে রাখবে। আর যদি বলি যে না, আমি প্রভিডেন্ট ফান্ডে যুক্ত হচ্ছি না, তাহলে আমার টাকা, আমার স্যালারি যা ফুল আমাকে প্রদান করবে, প্রভিডেন্ট ফান্ডে জমা করবে না। তো দুইটার বিধানের মধ্যে অনেক ব্যবধান, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক। যদি প্রভিডেন্ট ফান্ড এই ঐচ্ছিক হয়, যদি ঐচ্ছিক হয়, তাহলে এটা আমার মালিকানা জিনিস। এটা আমার, আমি নিজে কোথাও টাকা জমা রাখলে, সমিতিতে টাকা জমা রাখলে যেমন, ব্যাংকে টাকা জমা রাখলে তেমন, যেমন এখানেও এই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা রাখছি সেটাও তেমন। এটা আমার সম্পূর্ণ এখতিয়ারি টাকা। এই জন্য এখানে যদি তারা লাভ দেয় আমাকে, মানে আমি যা জমা করলাম, আমার কর্তৃত্ব টাকার পরিমাণ হলো কত, কথা 5 লাখ, তার আমাকে দেবে হলো 10 লাখ। এই 2 লাখ টাকা যদি দেয় এবং সেটার সোর্স যদি হালাল না হয়, তাহলে আমি নিতে পারবো না। কথা বুঝতে পারছেন নাকি? আমাকে দেখতে হবে কোত্থেকে দিচ্ছে। যদি হালাল ব্যবসা করে দিয়ে থাকে দিতে পারবো, যদি হালাল ব্যবসা করে না দিয়ে থাকে তাহলে দিতে পারবো না। কিন্তু যেটা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড, তো সেইখানে এটা 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 এই টাকার মালিকই আমি না। এই 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 টাকাটা মাইনাস করে যেন আমাকে স্যালারি দেওয়া হচ্ছে, আর ওই টাকাটা আমাকে ওই প্রতিষ্ঠান যেন একসময় আমাকে কি করবে, গিফট করবে বা দিবে। ওই টাকার মালিক আমি না। এই জন্য ওই টাকার সাথে তারা যেটা অ্যাড করবে, যদিও বলতেছে আমার স্যালারি থেকে এত পার্সেন্ট করে কেটে রাখতেছে প্রতি মাসে, হ্যাঁ, এরপর এটার সাথে আবার 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে আমার চাকরির মেয়াদ শেষ হলে পরে আরো যেটা অ্যাড করে দিবে, এই অ্যাড থেকে করবেন আমার দেখারও জিনিস না। ওটা আমার জন্য হালাল, কারণ সম্পূর্ণ টাকা ওই প্রতিষ্ঠান যেন আমাকে দিচ্ছে। তো ওটার হিসাব আলাদা। এখানে যেটা হিসাব হবে সেটা কোনটা, যদি ঐচ্ছিকটা হয়। যদি ঐচ্ছিক হয়, বাধ্যতামূলক ভাবে কেটে রাখা অংশের বিগত বছরে জাকাত দিতে হবে না, টাকা হস্তগত হওয়ার পর থেকে হিসাব শুরু হবে। এটা বুঝছেন? এটা হলো যে প্রভিডেন্ট ফান্ডটা বাধ্যতামূলক ছিল, এখন আপনি চাকরি করছেন 30 বছর, 30 বছর পরে আপনাকে বিরাট একটা টাকা দিয়েছে, যেদিন দিছে এটাও আপনার ক্যাশ টাকা হিসাবে এসে গেছে, এখন ওই বছর থেকে হিসাব হবে, পিছনের কোনো হিসাব কিতাব এটার সাথে যুক্ত হবে না। কোম্পানির শেয়ার, তো কোম্পানির শেয়ার গুলো তো সাধারণত আবার 2 রকম হয়ে থাকে। এখানে আছে, যেটি লেখা আছে এখানে, কোম্পানি থেকে ডিভিডেন্ড পাওয়ার উদ্দেশ্যে ক্রয়কৃত, মানে কোম্পানি যে লাভ করবে সেখান থেকে আমি অংশ নেব, ওই রকম উদ্দেশ্যে আমার এই শেয়ারটা খরিদ করা। তাহলে এখানে ওই যে কোম্পানির যে ব্যালেন্স শিট আছে সেটা দেখে ওটা তাদের কাছ থেকে জেনে নিতে হবে, সেখানে আমার অংশটা কত দাঁড়ায়, তো ওটা আমি এখানে লিখবো। আর একটা তো আছে হলো আপনার এই ক্যাপিটাল গেইন, তথা সেকেন্ডারি মার্কেটে ব্যবসার উদ্দেশ্যে ক্রয়, তো ওই যেটা এখন আমি কিনলাম, কয়েকদিন পরে আমি ভালো একটা পাইলে বিক্রি করে দেবো, এরকম যেটা আছে আর কি। তো সেখানে নিজের মার্কেট ভ্যালু হিসাবে লিখতে হবে, মার্কেট ভ্যালু যা আছে সেটাই লেখা, অঙ্কটা লিখে দিতে হবে। তারপরে হলো সমিতিতে সঞ্চিত অর্থ, বিভিন্ন রকম সমিতি অনেক সময় নিজেদের উদ্যোগে নিজেরা করে থাকে, এখানে যে টাকাটা জমা আছে। ব্যবসা বিনিয়োগকৃত অর্থ, যদি যৌথ ব্যবসা হয় তাহলে নিজের অংশ যতটুকু সেটা। তারপরে ব্যবসায়িক পণ্যের মূল্য, এখন এই ব্যবসায়িক পণ্যের ব্যাপারে একটু ব্যাখ্যা দিই। ব্যবসায়িক পণ্য টাকাকে বলা হয়, ওই যে আমাদের স্বর্ণ, রূপা আর হলো টাকা, এই তিনটার হিসাব চলে গেছে, এখন হলো ব্যবসা। এই ব্যবসার ব্যাপারটা আমি বোঝার জন্য আমি বলি যে ব্যবসা মূলত 2 রকম, একটা হলো পেশাদারি ব্যবসা আর একটা হলো অপেশাদারি ব্যবসা। এটা বোঝার জন্য বলছি। পেশাদারি ব্যবসা কেমন, যেমন একজন মানুষ নিজেই পরিচয় দেয় যে কি করেন, আমি বিজনেস করি, ব্যবসা করি, লোকেরাও বলে যে লোকটা কি করে, বিজনেস করে, ব্যবসা করে, এটা তো পেশাদারি ব্যবসা। আর একটা হলো অপেশাদারি ব্যবসা, মানে নিজেকে ব্যবসায়ী মনে করা হয় না, আবার কেউ তাকে ব্যবসায়ী বলেও না, পরিচয় দিতেও ব্যবসায়ী নিজেকে বলে না কোথাও, কিন্তু ব্যবসা তার হচ্ছে। কিরকম সেটা, মনে করেন এই ঢাকার মানুষ গাজীপুরে একটা জমি পাইছে ভালো, যে কোনো সূত্রে কিনে রাখলো, নিয়ত কি যে আজকে এই জমিটা কিনে রাখলাম আমি 30 লক্ষ টাকা দিয়ে, যদি আমি একটা ভালো রেট পাই পরবর্তীতে 5 বছর পরে এটা 50 লক্ষ টাকা বা 70 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা বিক্রি করে দিতে পারবো। মানে নিয়ত হলো এটা, এই জমিটাতে আমি থাকবো না, নিজেকে বাড়ি করব না, নিজে কিছু করব না, চাষবাস করব না, বাগান করব না, কিচ্ছু করব না, এটা কিনছি নিয়ত করে যে পরবর্তীতে ভালো একটা দাম পেলে বিক্রি করে দেব। বিক্রয়ের নিয়তে যা কিনা হয় সেটা ব্যবসার পণ্য, সোজা হিসাব। বিক্রয়ের নিয়তে যা কিনা হয় সেটা কি, ব্যবসার পণ্য। যিনি করেন তিনি ব্যবসায়ী, এটা অপেশাদার, এই জন্য বলেন এটা অপেশাদার ব্যবসায়ী উনি, কারণ ওনার সাথে এইটার পেশাদারিত্বের কোনো সম্পর্ক এখনো হয়নি। এখন এই যে জমিটা উনি কিনেছেন, যেটা ভালো করে বুঝবেন, কিনার সময় কি করেছেন, বিক্রয়ের নিয়ত করে কিনেছেন, এইটা ব্যবসার পণ্য। আর একটা হলো কিনেছেন যে সেখানে উনি একটা সুন্দর বাগান বাড়ি করে থাকবেন,
বাড়ি করবেন, বাগান করবেন ইত্যাদি। 5 বছর পরে বা 1 বছর পরে নিয়ত পরিবর্তন করছেন, না বিক্রি করে দেবো, এটা এখনো ব্যবসার পণ্য হয়নি, কারণ এটা কেনার সময় কিসের নিয়ত ছিল না, ব্যবসার নিয়ত ছিল না। হতে পারে একজন একটা ফ্ল্যাট কিনছে, উনি থাকে কথা উত্তরায়, ধানমন্ডিতে একটা সুন্দর ফ্ল্যাট পাইছে পছন্দের, কিনে ফেলছে 2 কোটি টাকা দিয়ে। কেনার সময় নিয়ত যে পরবর্তীতে তিনি সেখানেই থাকবেন, কিন্তু থাকার নিয়ত করে কিনছেন, 1 বছর পরে 6 মাস পরে বললেন যে না, ওখানে আর কি করবো না, থাকবো না, আখের বিক্রি করে দেব, এটাও ব্যবসার পণ্য না। কারণ ব্যবসার পণ্য হওয়ার জন্য শর্ত ছিল কি, যখন কিনেছেন তখন কিসের নিয়ত থাকতে হবে, বিক্রয়ের নিয়ত থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন? আবার কিনার সময় বিক্রয়ের নিয়ত ছিল, পরবর্তীতে থাকার নিয়ত হয়েছে। কিনার সময় কি ছিল, এই সাভারে জায়গা কিনলাম, ওখানে থাকবো না, বিক্রি করে দেব। কিন্তু 6 মাস পরে বা 1 বছর পরে চিন্তা করলো, না ওখানে একটা সুন্দর বাড়ি হবে, একটা বাড়ি করবো, তাহলে এটা আবার ব্যবসার পণ্য থাকে নাই। তাহলে ব্যবসার পণ্য হলো যেটা কেনার সময় আবার বিক্রি করে দেওয়ার নিয়ত করে কিনেছে এবং এই নিয়তের উপর কি আছে, সেটা ব্যবসার পণ্য। বুঝতে পেরেছেন তো? আর যেটা কিনাই হয় নাই, যেমন নাকি অনেক সময় দেখা যায় অনেকের কৃষকদের হয়, যাদের অনেক জমি জমা আছে, কথার কথা 300 মণ ধান উনি উৎপাদন করছেন, তো 300 মণের মধ্যে হয়তো ওনার 50 মণ কি হবে, সংসারে খরচ হবে, খাপে যাবে, আর 250 মণ বিক্রি করে দেবেন। তো ওইটা কিন্তু বিক্রি করে দেবেন নিয়ত থাকলেও এটা ব্যবসার পণ্য না। যখন বিক্রি করবেন তখন টাকাটা কি হবে, হিসাবের মধ্যে আসবে, ক্যাশ টাকার মধ্যে আসবে। যতদিন না বিক্রি করেছেন এটা ব্যবসার পণ্য বলে গণ্য হবে না, কারণ এখানে উনি এটা কিনে নেই নাই। কারণ ব্যবসার পণ্য হওয়ার জন্য কি জরুরি, কিনতে হবে এবং বিক্রি করে দেওয়ার নিয়তে কিনতে হবে। তো এটা অনেক সময় হয়, এই যে গ্রামে গঞ্জে থাকে, এই এক কুরবানি ঈদ যায়, আবার গরু কিনে রেখে দেয়, 1 বা 2টা গরু কিনে রেখে দেয়, এটাকে সারা বছর খাওয়াবে, পালবে, এর পরবর্তী কোরবানিতে আবার বিক্রি করবে। এই গরুটা কিন্তু ব্যবসার পণ্য, কারণ এটা কিনেছে কি নিয়ত করে, আবার বিক্রি করার নিয়ত করে। তো এই এই যে এই ধরনের ব্যবসায়িক পণ্য যেগুলো আছে, এগুলোর মাল কি বলে, মূল্যটা লিখতে হবে। পেশাদারি ব্যবসায়ী যারা, তাদের তো অনেক ব্যাপার স্যাপার আছে। এখানে যদি উনি ইন্ডাস্ট্রির মালিক হয়, তাহলে সেখানে ওনার কাঁচা মাল আছে, উৎপাদিত মাল আছে। তো ওনার ইন্ডাস্ট্রির ভিতরে কাঁচা মাল আছে কত টাকা, যদি 2 লাখ টাকার কাঁচা মাল থাকে, কথার কথা আর কি, ছোট্ট ফ্যাক্টরি, 2 লাখ টাকার কাঁচা মাল আছে, উৎপাদিত মাল আছে কথার কথা আরো 5 লাখ টাকার, তাহলে 7 লাখ টাকার ওনার কি আছে, ব্যবসায়ী পণ্য আছে। বাকি মেশিনারি যা আছে, হ্যাঁ, এরপরে বিরাট বিরাট ওনার ঘর আছে, আরো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, সেখানে যদি 20 লক্ষ টাকার জিনিসও থাকে, আসবাবপত্র, মেশিনারিজ, এগুলো হিসাবের মধ্যে আসবে না, এগুলো জাকাত যোগ্য না। আসবে কোনটা, শুধু ওই যেগুলো পণ্য, কাঁচা হোক বা উৎপাদিত হোক। আচ্ছা, এখানে আরেকটা, ও আচ্ছা, আমি তো ব্যবসার মধ্যে চলে গেছি। এখানে কিন্তু আসলে চলতেছিল ব্যবসায় পণ্য, এই টাকার হিসাব চলতেছিল। এটা মূলত ছিল ব্যবসায়িক পণ্যের বকেয়া মূল্য। এটা হলো যে বাকিতে মাল বিক্রি করছে, বাকিতে মাল বিক্রি করছে, এখানে টাকাটা আবার 2 রকম, যেটা পাওয়ার আশা আছে অথবা যেটা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। যেটা পাওয়ার আশা আছে সেটার অঙ্ক লিখতে হবে, যেটা পাওয়ার আশা নেই সেটা লিখতে হবে না। ওটা ওই এমনি ক্যাশ টাকা ঋণ দেওয়ার মতোই আর কি। তারপরে হলো বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া ইত্যাদি বিবিধ উৎস থেকে অর্জিত আয়ের সঞ্চিত অর্থ। তো এগুলো যদি উপরে কোনোটাতে না গিয়া থাকে, তাহলে এখানে একটা অঙ্ক লিখতে হবে যে আমি বাড়ি ভাড়া পাচ্ছি এত, গাড়ি ভাড়া পাচ্ছি এত, ইত্যাদি ইত্যাদি। ব্যবসায়িক পণ্যের ব্যাপারটা এই যে এখানে আসছে, ব্যবসায়িক সম্পদ, এটার ব্যাপারে একটু আগে আমি বলছি। ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, প্লট, যে যা কেনাই হয়েছে বিক্রি নিয়তে, এটা বিক্রয় মূল্যটা, বর্তমান মূল্য কিন্তু লিখতে হবে। এই জন্য কেনার সময় যদি কথার কথা 20 লাখ টাকা দিয়ে কিনে থাকে, আর এখন যদি বাজার মূল্য হয় কথার কথা এটার 40 লাখ, টাকা 40 লাখই লিখতে হবে। তাহলে এরপরে ব্যবসার জন্য ক্রয়কৃত ফ্ল্যাট, বাড়ি, যা কেনাই হয়েছে বিক্রির নিয়তে, ভাড়ায় প্রদত্ত ফ্ল্যাট বা বাড়ি নয়। বাড়ি কিনছে একটা, ভাড়া দিয়ে রাখবে, ফ্ল্যাট কিনছে, ভাড়া দিয়ে রাখবে, এটা কিনা ব্যবসার পণ্য না, এটা ব্যবসার উপকরণ হয়ে গেছে। বাড়ি বানায়া, বাড়ি কিনছে, বানাইছে, ভাড়া দিয়ে ভাড়া দিবে, তাহলে এটা ব্যবসার উপকরণ হয়েছে, এটা গাড়ি কেনার মতো আর কি। 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, রাস্তায় ছেড়ে দিছে, এটা থেকে প্রতিদিন উনি ভাড়া পাবে, তাহলে এটা 1 কোটি টাকার গাড়ি ওনার ব্যবসার উপকরণ, কিনা ব্যবসার পণ্য না। বাড়িটাও এরকম। আচ্ছা, কোম্পানির বিক্রয়যোগ্য ব্যবসায়িক পণ্য, ওই যেটা বললাম আর কি, উৎপাদিত পণ্য।
সকল ব্যবসার বিক্রয়যোগ্য পণ্য, যে কোনো ব্যবসা হোক সেখানে ব্যবসায়িক পণ্য তৈরির মজুদ কাঁচামাল, এই যে বর্তমান বিক্রয় মূল্য যেটা আর কি, ব্যবসার জন্য ক্রয়কৃত পশু প্রাণী, গরু হতে পারে, ছাগল হতে পারে, মাছ হতে পারে, মুরগি হতে পারে, নানান কিছু, এগুলো সব যোগ করতে হবে। তো এগুলো যদি আলাদা আলাদা যোগ করতে চায়, স্বর্ণ কত টাকার আছে, রূপার কত টাকা আছে, তারপরে হলো আপনার ক্যাশ কত টাকা আছে, ওখানে একটা টোটাল হয়ে যাবে। ব্যবসার মাল যেগুলো আছে সেগুলো হবে। আখের কি হলো, মোট জাকাত যোগ্য সম্পদ, এই সবগুলো যদি, এই যে এখানে যে আমাদের এতগুলো ঘর আছে, প্রত্যেকে সব ঘর পুরা করতে হবে তা না, কারণ সবার কাছে সব কিসিমের কি থাকবে না, মাল থাকবে না। যেগুলো আছে সেগুলো লিখবে, লিখে একটা যোগ টানতে হবে। তারপরে যোগ টেনে যা হয় এটা এখানে লিখে দিল, এটা একটা হিসাব গেল, আমার কাছে মোট কথার কথা জাকাত যোগ্য মাল এত টাকা আসলো। এরপরে এটা থেকে মাইনাসের একটা ব্যাপার আছে। জাকাতের সম্পদ থেকে বিয়োগযোগ্য ঋণ, আমরা জানি ঋণকে মাইনাস করতে হয়। এখন এখানে মনে করেন এই সবগুলো হিসাব করা হয়েছে, যা যা আছে তাতে কত কথা 5 লক্ষ টাকা হয়েছে। আমি ছোট্ট অ্যামাউন্ট দেখালাম আর কি, অনেকে তো 5 কোটিও হইতে পারে। ছোট্ট অ্যামাউন্ট হলে মনে করেন 5 লাখ টাকা হয়েছে। এখন ওনার আবার কি আছে, বিভিন্ন কিসিমের ঋণ আছে 2 লাখ টাকা। এখন ঋণ বলতে কোন ঋণগুলো মাইনাস হবে, এটা একটা ব্যাপার আছে। ঋণের ধরন, সাংসারিক প্রয়োজনে গৃহীত ঋণ, সংসার চালানোর জন্য অনেক সময় ঋণ করা হয়, কত টাকা ঋণ লিখতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সকল ঋণ, এমন ব্যবসার সকল ঋণ যার উপর নিজের ও সংসারে খরচ নির্ভরশীল। ছোট ছোট ব্যবসায়ের জন্য ঋণ করে অনেক সময়, যে যে ব্যবসাটা দিয়ে তার কোন রকম সংসার চলবে, ছোট্ট ব্যবসায়ী যারা আছে, তাহলে এই ব্যবসার জন্য যে ঋণ করেছে, 5 লাখ টাকা ঋণ করে ব্যবসাটা চালাচ্ছে, এই টাকা দিয়ে আবার সংসার চলে, তাহলে এই ঋণ এটা কি হবে, মাইনাস হবে। এগুলো বলা লাগতেছে এই জন্যই, এই যে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা, হ্যাঁ কথার কথা ওনার ইন্ডাস্ট্রি আছে 50টা, তো কত কত শত কোটি টাকার মালিক উনি, আবার ব্যাংক লোন তার চেয়েও কি আছে, বেশি আছে। এখন ওনারা যদি বলা হয় আপনি ঋণ মাইনাস করে জাকাত দেন, তাহলে উনি জাকাত খাবে, জাকাত দিবে না। কারণ অনেকের অবস্থা এরকম, কথার কথা ওনার 500 কোটি টাকার কি আছে, সম্পদ আছে, আর দেখা যায় কথার কথা 600 কোটি টাকা ব্যাংক লোন আছে, তাহলে উনি জাকাত খাবে না, জাকাত দিবে, খাওয়ার যোগ্য। কিন্তু এটাই যদি ধরা হয় তাহলে হবে না আবার, কারণ ওনার এই যে স্ট্যাটাস, ওনার চলাফেরা, ওনার খাওয়া দাওয়া, ওনার সবকিছু, এটা কিন্তু ওই যে জাকাত খাওয়া লোকের মতো করে না। এই জন্য ওখানে হিসাব করে একটা ভিন্ন আছে। পেছনের বকেয়া বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল, ট্যাক্স, অনেকের এরকম থাকে যে 3 মাসের বাড়ি ভাড়া আদায় করতে পারে নাই, তাহলে ওই টাকাটা বাড়ির মালিক পাবে। তারপরে মনে করেন ইউটিলিটি বিলটা আটকে আছে, 3 মাসেরটা আদায় করে নেই, এটা জমা হবে। ট্যাক্স দেয় নাই, যেটা বকেয়া হিসেবে জমা হয়ে আছে, দেওয়া লাগবে, এগুলো ঋণ মাইনাস হবে। জাকাত বর্ষের ভেতরে বকেয়া কর্মচারী বেতন ভাতা, আপনার অধীনে কর্মচারী আছে, এটা নিজের ড্রাইভার হোক, কাজের লোক হোক, অথবা দোকান আছে সেখানে কর্মচারী আছে, এদের কয়েক মাসে টাকা দেওয়া হয়নি, তাহলে ওরা আপনার কাছে পাও না, ওটা মাইনাস করতে হবে। ব্যবসায়িক লেনদেনের ঋণ, ব্যবসা করতে গিয়ে কিছু ঋণ হয়, সেটা দিতে হবে। আচ্ছা, পণ্য ক্রয় বা ভাড়া বাবদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যা পাবে, ব্যবসা করতে গিয়া জিনিস কিনছেন, পণ্য কিনছেন, অথবা ভাড়া বাবদ ওই দোকান ভাড়া দিতে পারেন নাই, সেটা আটকে আছে, হ্যাঁ, তো এইভাবে করে যে ঋণগুলো আছে সেগুলো মাইনাস হবে। এরপরে হলো আরেকটা ঋণ, যেটা দিকে ইঙ্গিত করছিলাম একটু আগে, ডেভেলপমেন্ট ঋণের যে অংশ জাকাতযোগ্য সম্পদ ক্রয়ের পেছনে ব্যয় করা হয়েছে। আপনি কথার কথা 200 কোটি টাকা লোন নিয়েছেন ব্যাংক থেকে ব্যবসা করার জন্য, তো এখন এই টাকাটা, এই 200 কোটি টাকার মধ্যে যদি হয় 100 কোটি টাকা দিয়ে আপনি ওই যে কাঁচামাল কিনছেন 200 টাকার মধ্যে, তো কাঁচামালটা তো আমাদের হিসাবের মধ্যে এসে গেছে, কাঁচামাল খুদ কি জাকাতযোগ্য। তাহলে এই এই ব্যাংক এই লোনটা প্রবৃদ্ধির জন্য যে কি বলে ঋণটা করা হয়েছে, ডেভেলপমেন্টের জন্য যেটা করা হয়েছে, এটা আপনার সংসার চালানোর জন্য না, এটা আপনার নিজেকে বড় সম্পদশালী বানানোর জন্য। তো এখানে যে টাকাটা আপনি লোন করেছেন, ঋণ নিয়েছেন, নিয়া এর যে অংশটা জাকাতযোগ্য পণ্য খরিদ করার পেছনে বা উৎপাদন করার পেছনে ব্যয় করছেন, ওটা হিসাবের মধ্যে আসবে। ওটা হিসাবের মধ্যে কি আসবে, ডেভেলপমেন্ট ঋণের যে অংশ জাকাতযোগ্য সম্পদ ক্রয়ের পেছনে ব্যয় হয়েছে, ওই ঋণটা ধর্তব্য, এই ঋণটা কি ধর্তব্য, এটা এখানে হিসাবের মধ্যে আসবে। এটা মাইনাস হবে, মাইনাসের জন্য এটা, এই সবগুলো মাইনাস। তারপরে হলো আমরা কিস্তিতে অনেক সময় বিভিন্ন রকম জিনিস কিনে থাকি, এটা ঘরে ব্যবহারের জিনিস হোক অথবা যে কোনো হোক,
কিস্তিতে প্রতি মাসে একটা কিস্তি আছে, অথবা 3 মাস পর পর একটা কিস্তি আছে। তো এখন এই কিস্তি যদি হয় কথার কথা 3 বছর মেয়াদি কিস্তি, তাহলে আপনি কি পুরা টাকাটা ম্যানেজ করবেন নাকি প্রত্যেক বছর? না, এক বছরে এক জাকাত বর্ষে আপনি যত টাকা কি করবেন, সুদ করবেন, পরিশোধ করবেন, সেটা কি করবেন, ম্যানেজ করবেন শুধু। ইনস্টলমেন্টের ভিত্তিতে কিস্তিতে প্রদেয় মেয়াদি ঋণের যতটুকু এক বছরে পরিশোধ করতে হবে, এক জাকাত বর্ষে পরিশোধ যতটুকু করবেন এটুকু মাইনাস, আর যেটা আরো 2 বছর পরে করো সেটা এখানে মাইনাস করতে হবে না। স্ত্রীর মহর, স্ত্রীদের মহর, এখানে একটা কথা আছে। এটা হলো যদি আপনার যদি টার্গেট থাকে প্রত্যেক বছর অল্প অল্প করে আদায় করেন, তাহলে এই জাকাত বর্ষে আপনি যতটুকু আদায় করার ইচ্ছা রাখেন সেটা মাইনাস করবেন, আর বাকিটা মাইনাস করবেন না। এখন আসেন, হিসাব হয়ে গেল। এখন এই ঋণ এইভাবে করে, এই যে কয়েক প্রকার ঋণ, কত টাকা হয়েছে, ধরলাম আমি এখানে 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে। তো আমাদের ওই দিক দিয়ে মোট জাকাতযোগ্য সম্পদের মূল্য ছিল 5 লাখ, আর ঋণ হলো 2 লাখ। এখন চূড়ান্ত হিসাবটা কেমনে করবো? চূড়ান্ত হিসাবটা করবো, এই মোট জাকাতযোগ্য সম্পদ দেখালাম এখানে 5 লাখ, ছোট্ট করে দেখালাম। এরপরে ওই যে বিভিন্ন কিসিমের ঋণ, সেগুলা মিলে হলো কথার কথা 2 লাখ। 2 লাখ মাইনাস তা আছে কত, 3 লাখ। এখন এই 3 লাখ থেকে আপনি এই জাকাতের পরিমাণটা, কত টাকা জাকাত আদায় করবেন, এটা আপনি 2 ভাগে ভাগ করতে পারেন, বের করতে পারেন। গুণ করেও পারেন, ভাগ করেও পারেন। গুণ করেও পারবেন, ভাগ করেও পারবেন। ওখানে আমরা দেখালাম 5 লাখ টাকা ছিল জাকাতযোগ্য সম্পদের মূল্য, ঋণ ছিল 2 লাখ, এরপরে বাদ থাকে, ওই ঋণটা বাদে থাকে হলো কত, 3 লাখ। এখন এইখানে আপনি এইভাবে করতে পারেন, এই 3 লাখ ইন্টু 0.025 দিলে যেটা বের হবে, এটা আপনার ওই 2.5%ই হবে আর কি। অথবা আরো সহজ করে ফেলতে পারেন, এত ঝামেলায় না গিয়া আপনি ওই 3 লাখকে 40 দিয়ে ভাগ করে ফেলতে পারেন। 40 ভাগের 1 ভাগ, তো 40 দিয়ে ভাগ করে ফেলতে সোজা হিসাব। তো আমরা এখানে ওই 40 দিয়ে ভাগ করলাম অথবা গুণ করলাম ওই যে 0.025 দিয়ে, কি হলো আমাদের ওই 7,500 হয়ে গেল। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই আমাদের দেশের মানুষ এই জাকাতের জন্য, জাকাত বর্ষ হিসাবের জন্য তারিখটা ঠিক করে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। রমজানে হিসাব করে। তো আমাকে কয়েকদিন আগে একজনে বলতেছিলেন, আমি রমজানে হিসাব করি কখন, কয় আমি এবং আমার ওয়াইফ দুইজনেই এই সময় দিতে পারি মতো একটা শুক্রবারে করি। তো এখন দুইজনের কিছু ব্যাপার থাকে, হিসাব কিতাব একসাথে করে ফেলে। এখন এই শুক্রবারে যে করেন আপনি, প্রতি বছর শুক্রবার তো কি হবে না, রমজানে মিলবে না আপনি যদি রমজানে আদায় করেন। এখন কোনো বছর রমজানের 12 তারিখ শুক্রবারে আপনি বসছেন, 15 তারিখ হইতে পারে 17 তারিখ শুক্রবারে বসছেন। তারিখটা জরুরি এই জন্যই, কারণ হলো আপনার জাকাত বর্ষ যেদিন পূর্ণ হবে, এই দিন আপনার মালিকানায় যত কি আছে জাকাত যোগ্য সম্পদ বা টাকা আছে হিসাব করতে হবে। কথা বুঝতে পারছেন? এই মনে করেন এই 15 তারিখ, রমজানের 15 তারিখ যদি আপনার জাকাত বর্ষ পূর্ণ হয়, ঠিক আছে, আর 16 তারিখ যদি কিছু টাকা আউট হয়ে যায়, হতেই পারে 16 তারিখ কিছু টাকা আপনি বিভিন্ন জায়গায় দিয়েছেন, কোনো খাতে ব্যয় করছেন, আর আপনি হিসাব করতে পারছেন 17 তারিখ, তাহলে হবে কি, তাহলে এই যে কথার কথা, আপনি যদি 5 লাখ টাকা আউট করে থাকেন, তাহলে 5 লাখ টাকা আপনি 17 তারিখে আপনার হিসাবে নেই, অথচ এই 5 লাখ টাকার উপরও কি ছিল, জাকাত ছিল। আপনি হিসাবে বসেন যেদিন, অসুবিধা নেই, আপনি হিসাব করতে হবে কোন তারিখের, জাকাত বর্ষ যেদিন পূর্ণ হয়। সেই জন্য ডায়েরিতে এটা লিখে রাখা জরুরি যে আমার কোন তারিখে জাকাত বর্ষ পূর্ণ হয়েছে। তো রমজান আমি বলছি, এটা পরে বলতেছি। জাকাত কোন নির্দিষ্ট মাসে ফরজ হয় না, জাকাত বর্ষ পূর্ণ হবে যেদিন, সেই দিন জাকাত ফরজ হবে। এটা হলো আপনাকে প্রথমে মনে রাখতে হবে। এটা কেমনি হিসাব করবেন, আপনি যেদিন প্রথমবারের মতো সম্পদের মালিক হয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাবটা কি? নেশাবটা হলো যে আপনার মনে করেন এই যে 5 প্রকারের মালের কথা গেল এখানে, বা বিশেষ করে 4 প্রকারের মাল আমাদের কাছে থাকে। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, তাহলে হিসাব করতে হবে 7.5 ভরি পরিমাণ আছে কিনা, আর কিছু নেই, শুধু কি আছে, স্বর্ণ আছে। কারো কাছে শুধু রূপা আছে, তাইলে হিসাব করতে হবে 52.5 তোলা পরিমাণ রূপা আছে কিনা। যদি মিক্স থাকে, কিছু স্বর্ণ, কিছু টাকা, কিছু প্রসার পণ্য, দুটা বা 2 এর অধিক মিক্স আছে, তাহলে আর ওই 7.5 ভরি 52.5 তোলা হওয়া জরুরি না। মিক্স যদি হয়, তাহলে দুইটার সমমূল্য একসাথে দেখতে হবে কত হয়। যদি 52.5 তোলা রূপার দাম পরিমাণ হয়ে যায়, এই যে আমাদের এই এখন চলতি সময়ে একটা হিসাব মতে আমাদের দেখা গেছে যে আপনার
৮৮,০০০ টাকা যদি হয় তাহলে নেশাব পরিমাণ হয়ে যায়, মানে 52.5 তোলা রূপার দাম হয়ে যায়। তাহলে আপনার কাছে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু ক্যাশ টাকা থাকে, যার মূল্য কত দাঁড়ায়? ৮৮,০০০ বা তার চেয়ে বেশি। যেদিন আপনি প্রথমবারের মতো এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওই তারিখটা লিখে রাখতে হবে। ওই তারিখ থেকে আরবি হিসাবে, আরবি আর ইংরেজির মধ্যে বেশ কম আছে, 365, 356। তো আরবি তারিখটা লিখে রাখবেন। এই তারিখ থেকে পরবর্তীতে আবার যখন এই মাসের এই তারিখটা ঘুরে আসবে, মুহররমের 10 তারিখ, কথার কথা, আপনি এই 90,000 টাকার মালিক হয়েছেন। কত? ৮৮,০০০ বা 90,000 টাকার মালিক হয়েছে। তো আগামী বছর মুহররমের 9 তারিখ যখন আসবে, তখন আপনার কি হয়ে গেছে? জাকাত বর্ষ পূর্ণ হয়ে গেছে। তো আপনার ওই দিন থেকে ওই দিন হিসাব করতে হবে, ওই দিন আপনি কত টাকার মালিক। কথাটা বুঝতে পারছেন? এরপরে আপনি আদায় করতে গিয়ে, জাকাত যেহেতু যখন কি হয় ফরজ হয়, তাৎক্ষণিক আদায় করাটা ফরজ না, আপনি আগে পরে করতে পারতেছেন। তো এই জন্য আপনি যদি রমজানে যান তাহলে রমজানে হতে পারে।